শুরুতেই জানিয়ে দিব, গাজায় যুদ্ধ অপরাধ করা হয়েছে বলেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী। এবং আরও জানিয়ে দিব, আলেপ্পোর পর সিরিয়ার অন্যান্য শহর দখলে এগিয়ে যাচ্ছে হায়াত আল শাম। এবং আরও থাকছে, ৭১ ভাগ ইসরায়েলি পণবন্দীদের ফেরাতে যুদ্ধবন্ধ চায়। এবং আরও জানিয়ে দিব, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ফেরত দেবে না যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ থাকছে, সৌদি আরবে আরও ১৯,০০০-এর বেশি অধিবাসী গ্রেপ্তার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও জাতিগত নিধন করছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মোশে ইয়ালুন। ইসরায়েলি সংবাদ মাধ্যমকে মোশে ইয়ালুন বলেন, গাজায় যা ঘটেছে এবং আমাদের কাছ থেকে যা গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হচ্ছি। সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, দিন শেষে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে। তবে সাবেক প্রতিরক্ষামন্ত্রীর এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন, এসব ভিত্তিহীন অভিযোগ। নেতানিয়াহুর লিকুদ পার্টি পাল্টা অভিযোগ করে বলেছে, মোশে ইয়ালুন মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে গত বুধবার সবচেয়ে বড় আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহীরা। এরপর মাত্র ৩ দিনে অর্থাৎ শনিবারের মধ্যে তারা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহীদের বিস্ময়কর এই আক্রমণের জের ধরে ২০১৬ সালের পর এই প্রথম আলেপ্পোতে বাশার আল আসাদ সরকারের পক্ষে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। আক্রমণের মুখে টিকে থাকতে না পেরে শহরটি ছেড়ে গেছেন সরকারি সেনারাও। এদিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় আলেপ্পোর নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার উত্তরের হামা প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে বিদ্রোহী যোদ্ধারা। সিরীয় রাষ্ট্রদ্বয় সংবাদ সংস্থা সানা গতকাল রোববার এই খবর জানিয়েছেন। বাশার সরকারের বিরুদ্ধে সাম্প্রতিকতম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম। ১ দশকেরও বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধে যুক্ত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে তাদের। আকস্মিক সিরিয়া পরিস্থিতির এমন নাটকীয় মোড়ে প্রেসিডেন্ট বাশার কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সংগঠনটি গঠিত হয় ২০১১ সালে জাবাত আল নুসরা এ ভিন্ন নামে। তখন এটি ছিল আল কায়দার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট একটি গ্রুপ। ইসলামী স্টেটের নেতা আবু বকর আল বাগদাদিও এইচটিএস প্রতিষ্ঠায় যুক্ত ছিলেন। প্রেসিডেন্ট বাশারের বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে কার্যকর ও প্রাণঘাতী গোষ্ঠীগুলোর একটি হিসাবে এইচটিএসকে বিবেচনা করা হয়। তবে দৃশ্যত এইচটিএস এর চালিকা শক্তি হিসাবে রয়েছে যতটা না বিপ্লবী চেতনা, তার চেয়ে বেশি রয়েছে ইসলামী আদর্শ। ফ্রি সিরিয়া ব্যানারে সিরিয়ার প্রধান বিদ্রোহী জোটের সঙ্গে প্রাথমিক অবস্থায় বিরোধ ছিল এইচটিএস-এর। ২০১৬ সালের এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জাওয়ালিনি প্রকাশ্যে আল কায়দার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করার ঘোষণা দেন। পাশাপাশি জাবাত আল নুসরা বিলুপ্ত করে গঠন করেন নতুন সংগঠন হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস। ১ বছর পর আরও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একীভূত হয় সংগঠনটি। সিরিয়ায় ২০১১ সালে গণতন্ত্রের দাবি শুরু হয়েছিল শান্তিপূর্ণ বিক্ষোভে, কিন্তু সরকার তা দমন পীড়ন চালায়। এতে দেখা দেয় সহিংসতা, পরে তা গৃহযুদ্ধে রূপ নেয়। এরপর থেকে রক্তক্ষয়ী এই লড়াইয়ে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন। ১ দশকের বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে ২০২০ সাল থেকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল আসাদ সরকার। এমনকি এ যুদ্ধে আক্ষরিক অর্থে শেষ হয়েছে বলে গত ৪ বছর ধরে মনে করা হচ্ছিল। ওই সময় সিরিয়ার বড় বড় শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের নিয়ন্ত্রণ ছিল অপ্রতিদ্বন্দ্বী, তবে দেশের ওপর কিছু অংশ সরাসরি তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা অংশের মধ্যে ছিল পূর্ব কুর্দি সংগঠিত এলাকাগুলো। গৃহযুদ্ধের পর প্রথম দিকেই বছরগুলোতে সরকারের নিয়ন্ত্রণ থেকে এসব এলাকা কম বেশি ছিটকে যায়। আসাদের স্বৈরশাসনের বিরুদ্ধে ২০১১ সালে দেশের দক্ষিণে প্রথম বিদ্রোহ শুরু হয়। এই অঞ্চলে স্বল্প পরিসরে বিদ্রোহ তৎপরতা অব্যাহত থাকলেও অস্থিরতা ছিল তুলনামূলক কম। সিরিয়ার বিচ্ছিন্ন মরুভূমি এলাকায় আইএসের ঘাঁটি রয়েছে। আইএস এখনও আসাদ সরকারের জন্য হুমকি হয়ে আছে।
অন্যদিকে দেশের উত্তর পশ্চিমে ইদবিল প্রদেশে কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। আলেপ্পোতে ওই ইদলিবের একটি প্রভাবশালী গোষ্ঠী বিস্ময়কর আক্রমণ চালিয়ে দখল করে নিয়েছে। ইসলামপন্থী এই গোষ্ঠীটি হল HTS। ইসরায়েলের ৭১% লোক গাজা যুদ্ধ অবসানের মাধ্যমে পণবন্দীদের ফিরিয়ে আনাকে সমর্থন করছে। চ্যানেল ১২ এর পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। জরিপে দেখা গেছে মাত্র ১৫% ইসরায়েলি এই ধরনের চুক্তির বিরোধিতা করেছে, আর ১৪% জানিয়েছে এ ধরনের চুক্তির ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। উল্লেখ্য, গত সপ্তাহে প্রকাশিত ইসরায়েলের অ্যাসোসিয়েশন অব রেপ ক্রাইসিস সেন্টারের জরিপে ৯৩% জানিয়েছেন পণবন্দীরা বিপদে রয়েছেন। চ্যানেল ১২-র এক জরিপে আরও দেখা যায় ৫১% ইসরায়েলি গাজায় ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে, আর ৩৩% এর পক্ষে। এছাড়া ১৬% কোনো মতামত দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভোটারদের মধ্যে প্রায় ৫৭% গাজায় শান্তি প্রতিষ্ঠার পক্ষে অভিমত দিয়েছেন, আর ২৪% এর বিপক্ষে বলেছেন। হিজবুল্লাহর প্রধান স্মরণ সভায় শত শত লোকের সমাগম। বৈরুতের দক্ষিণ শহরতলিতে শনিবার গভীর রাতে ২ মাস আগে ইসরায়েলি বিমান হামলায় সাবেক হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার স্থানটিতে শত শত লোক এক স্মরণ সভায় মিলিত হয়। লেবাননের এই গোষ্ঠীটির আয়োজিত এক অনুষ্ঠানে হামলার স্পষ্ট বিশাল গর্তের ভেতরে ও চারপাশে হিজবুল্লাহর হলুদ পতাকা ও মোমবাতি গেঁথে দেওয়া হয়। বুধবার ইসরায়েলের সাথে তাদের এক যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার যুদ্ধটি শেষ হতে চলেছে, সেখানে লাউড স্পিকারে নাসরুল্লাহ বক্তৃতা বাজানো হয়। সাইটটির আশেপাশে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে নেতার একাধিক বিশালাকার প্রতিকৃতি সাজানো হয়েছিল। ৩০ বছর বয়সী নারী লামা তার ২ শিশু সন্তান নিয়ে স্মরণ সভায় আসেন। তিনি বলেন, সৈয়দ হাসান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এক বিশাল শূন্যতা রেখে গেছেন। কাছাকাছি জায়গায় একজন যুবক হিজবুল্লাহর পতাকা নেড়ে স্লোগান দিতে থাকে। বন্ধুদের সাথে আসা ১৮ বছর বয়সী ছাত্র লিয়া বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারি না তিনি মারা গেছেন। লেবাননের ২ মাসের সর্বাত্মক যুদ্ধে বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর এক শক্ত ঘাঁটি ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার পর হিজবুল্লাহ তার মিত্র হামাসের সমর্থনে প্রায় ১ বছরের আত্মসীমান্ত গুলি বিনিময়ের পর সেপ্টেম্বরের শেষের দিকে এই যুদ্ধ তীব্র হয়। ২৭শে সেপ্টেম্বর বিমান হামলায় নাসরুল্লাহকে আন্ডারগ্রাউন্ড বাংকারে হত্যা করা হয়েছিল। ওই হামলায় আরেক কমান্ডার ও ইরানের রেভলিউশনারি গার্ডের একজন সিনিয়র সদস্য নিহত হন। তার শেষকৃত্য ইসরায়েলের লক্ষ্য করবে আশঙ্কায় এক গোপন স্থানে নাসরুল্লাহকে দাফন করা হয়। যুদ্ধবিরতির পর হিজবুল্লাহর জনসাধারণের পরিকল্পনা ঘোষণা করেছে, তবে তারা কোনো তারিখ নির্দিষ্ট করেনি।